জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় কেমিস্ট্রি, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 23, 28, 13। কোর্সের নাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি। লেকচার নম্বর 9। লেকচারের শিরোনাম ডাইথায়োকার্বমিক অ্যাসিডের জাতক। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। আজকে আমরা ডাইথায়োকার্বমিক অ্যাসিডের জাতক নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের আলোচ্য সূচিতে আমরা যে বিষয়গুলো অধ্যয়ন করব, যে জাইনেপ রসায়ন, ক্যাপটান রসায়ন, থিরাম রসায়ন আলোচ্য সূচিতে রয়েছে, জেরাম রসায়ন, কার্বন রসায়ন, ম্যানেপ রসায়ন, ফলপেট বা থেলটান বা ফলটান রসায়ন রয়েছে। আরও কিছু যৌগের কেমিস্ট্রি, কীটনাশকের কেমিস্ট্রি আমাদের অন্তর্ভুক্ত রয়েছে আলোচনায়। তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা, ডাইথায়োকার্বমিক অ্যাসিডের জাতক কাকে বলে। আমরা জানি জৈব সালফার সত্তাকের মধ্যে থায়োকার্বমেট জাতীয় সত্তাকনাশও উল্লেখযোগ্য। ঠিক আছে। তো থায়োকার্বমিক অ্যাসিডের দুটি অক্সিজেন যদি সালফার পরিমাণ এই কার্বামিক অ্যাসিডে, ওকে, কার্বামিক অ্যাসিডে যদি দুটো আমরা অক্সিজেনকে যদি অক্সিজেন দ্বারা সালফার পরমাণু দ্বারা যদি রিপ্লেস করি, তখন তাকে বলা হয় ডাইথায়োকার্বমিক অ্যাসিড। ডাইথায়োকার্বমিক অ্যাসিড উৎপন্ন হয়। আমরা দেখলাম গুরুত্বপূর্ণ জৈব সালফার ছত্রাকনাশকের যে আমরা যদি টেস্ট তালিকা যদি খেয়াল করি, আমরা দেখব জেরাম। এটা হলো জেরামের ক্ষেত্রে জিঙ্ক ব্যবহার করা হয়, তো এর জন্য জেরাম। থিরাম, তো এক্ষেত্রে সালফার লিঙ্কেজ ব্যবহৃত হয়। আমরা ফারবাম, এখানে ফারবামের ক্ষেত্রে আয়রন ব্যবহার করা হয়, আয়রন লিঙ্কেজ থাকে। তারপর জাইনেপ, মেনেপ, ক্যাপটান, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সালফার কীটনাশক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে জাইনেপ, দেখলাম যে জিঙ্কের একটা লবণ, ম্যানেপটা হচ্ছে ম্যাগনেশিয়ামের একটা লবণ, ক্যাপটান, এটা হলো ক্যাপটান। আমরা প্রথমেই জাইন, ঠিক আছে, আমরা জাইনেপ নিয়ে বা জিঙ্ক ইথিলিন বেস ডাইথায়োকার্বনেটের গঠন প্রস্তুত, ঠিক আছে, একে বলা হয় জাইনেপ। জাইনেপ, তাহলে আমরা জাইনেপের নাম হলো কি, প্রোডাক্ট নাম হচ্ছে কি জিঙ্ক ইথিলিন বিস ডাইথায়োকার্বনেট। বিস, তাহলে আবার একটু বলি, জিঙ্ক ইথিলিন বিস ডাইথায়োকার্বনেট। ওকে, এখানে আমরা দেখলাম যে জিঙ্ক টুকরো আছে এবং কার্বনেট ইথিলিন বিস ডাইথায়োকার্বনেট, এটা জিঙ্ক প্লাস দুটো মাইনাস আছে, সো এটা লবণ কমে আছে। বাণিজ্যিক নাম ডিথেন জেট 78, প্যারাজেট প্রভৃতি। প্রস্তুতি ডাইঅ্যামোনিয়াম, জিসিস অ্যামোনিয়াম, ইথিলিন বেস ডাইথায়োকার্বনেট। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ডাইঅ্যামোনিয়াম, ইথিলিন বেস ডাইথায়োকার্বনেট জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করে জাইনেপ উৎপন্ন হয়। জিঙ্ক সালফেটের সাথে বিক্রিয়া করে
জাইনেব উৎপন্ন হয়। এই জাইনেবের প্রস্তুতি আমরা দেখলাম। এখন যদি এর ধর্ম নিয়ে আলোচনা করি, এই জাইনেব হল সাদা দানাদার পদার্থ। সাদা দানাদার পদার্থ। এটি আণবিক ভর হচ্ছে 275.5 গ্রাম পার মোল। এটি পানি এবং অধিকাংশ জৈব দ্রবণীয় দ্রব্য। এটি পানিতেও এবং অধিকাংশ জৈব যে দ্রাবকে এটি দ্রবণীয়, তবে পিরিডিন পিরিডিন জৈব দ্রাবক হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে এটি পিরিডিনের মধ্যে হচ্ছে দ্রবণীয়। এটি নাক, গলা ও ত্বকের জন্য ক্ষতিকারক। এটি ভেজা পাউডার হিসেবে বাজারে পাওয়া যায়। টক্সিসিটি বা বিষাক্ততা, lethal dose 50 for rat is ইঁদুরের জন্য lethal dose 50 হচ্ছে 5200 মিলিগ্রাম পার কেজি, বড়ুয়াদের থেকে অনেক বেশি। এটি ধানের ব্লাস্ট, ভুট্টা, ব্লাইট, গোল আলু, টমেটোর আগাম ও বিলম্বিত ধ্বংস অবস্থায় রোগ দমন করতে এটি ব্যবহার করা হয়। আমরা জাইনেবের পরবর্তীতে আমরা জিরাম রসায়ন নিয়ে আলোচনা করব। জিরাম, সো এখানে জিঙ্কের লিঙ্কেজ তৈরি, জিঙ্কের লিঙ্কেজ, ঠিক আছে। তো এর আণবিক ভর হলো 305। আমরা জেরাম সম্পর্কে যদি একটু পড়াশোনা করি, যে মিথাইল মূলক দ্বারা এই জিরাম হচ্ছে প্রতিস্থাপিত ডাইথায়োকার্বমেট অণু। মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত ডাইথায়োকার্বমেটের দুটি অণুর সাথে দস্তা মানে জিঙ্ক এর একটি পরমাণু যুক্ত হয়ে জেরাম গঠিত হয়। মিথাইল দ্বারা প্রতিস্থাপিত হলো, তো দুইটা কার্বমেট জিঙ্কের সাথে একই জিনিস, সেটা আবার একটু বন্ধু একই জিনিস, দুইটা জিঙ্কের সাথে যুক্ত হয়ে জেরাম গঠিত হয়। এটির রাসায়নিক নাম হলো জিঙ্ক। জিঙ্ক বিশ মানে একই জিনিস, যেহেতু হ্যাঁ একই জিনিস, এর জন্য হবে বিশ। ইথাইল ডাই মিথাইল বিশ, জিঙ্ক বিশ ডাই মিথাইল ডাই থায়োকার্বামেট, ডাইথায়োকার্বামেট, ডাইথায়োকার্বামেট। আবার বলি, জিঙ্ক বিশ ডাইথাইল ডাই ডাই থায়োকার্বামেট, থায়োকার্বামেট, থায়োকার্বামেট। ওকে, দুটোর জন্য ডাই ব্যবহৃত হয়েছে। এর রাসায়নিক গঠন হলো এটা, যে নামের রাসায়নিক গঠন করে। এর আণবিক বল হলো 305.8 গ্রাম পার মোল। এর বাণিজ্যিক নাম হলো জার্লেট, কিউমেন, করুজেট প্রভৃতি। এর বাণিজ্যিক নাম হলো জার্লেট, কিউমেন, করুজেট প্রভৃতি। প্রস্তুতি: জিঙ্ক অক্সাইড ডাইমিথাইলেমিন এবং কার্বন ডাই সালফারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয়। ডাইমিথাইলেমিন, একটা মিথাইল দুটো মিথাইল, ডাইমিথাইলেমিন, 2 মোল ডাইমিথাইলেমিন, কার্বন ডাই সালফাইড এবং জিঙ্ক অক্সাইড, এগুলো জিঙ্ক অক্সাইড 1 মোল, কার্বন ডাই সালফাইড 1 মোল এবং 2 মোল হলো ডাইমিথাইলেমিন বিক্রিয়া করে জেরাম উৎপন্ন হয়। বিক্রিয়া করে তাহলে ডাইমিথাইলেমিন, কার্বন ডাই সালফাইড এবং জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে হচ্ছে জেরাম উৎপন্ন
হয়। এই জিরামের ধর্ম ও ব্যবহার: এটি সাদা দানাদার পদার্থ, এটি স্বাদহীন গন্ধহীন পদার্থ। এর গলনাঙ্ক, যেহেতু এটা কঠিন পদার্থ দানাদার, এর গলনাঙ্ক হচ্ছে 240 থেকে 260 ডিগ্রি সেলসিয়াস। এটি জৈব দ্রাবকে সামান্য পরিমাণে গ্রহণ করা হয়। এটি প্রাণীর জন্য অত্যন্ত বিষাক্ত, টক্সিসিটি অনেক বেশি প্রাণীর জন্য। ওরাল লেথাল ডোজ 50 ফর রেট, 5200 মিলিগ্রাম পার কেজি। ব্যবহার: এটি কুমড়া, মটরশুঁটি, সিমের, অ্যানথ্রাকোনোস এবং গোল আলুর আগাম দবসা রোগ দমন করার জন্য চমৎকারভাবে এটি কাজ করে। আমরা এখন যে বিষয়টা দেখব হচ্ছে ফলপ্যাট বা ফেলটানের গঠন ও প্রস্তুতি। আমরা আরও কিছু করব, যে কেমিস্ট্রি হচ্ছে ফলপ্যাট বা ফেলটন বা ফলটনের গঠন। আমরা সংকেত হলো এটি, রাসায়নিক গঠন হলো ফলপ্যাট, রাসায়নিক গঠন হলো এটি। ইফেক্ট নাম শিখতে হয়। অ্যান্ড ট্রাইক্লোরোমিথাইল, ঠিক আছে, থাইও, এই যে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের সাথে যেহেতু সালফার যুক্ত থাকে, থাইও হিসাবে থাইও। ওকে, তাহলে নাইট্রোজেনের সাথে যুক্ত আছে দেখে এন, ঠিক আছে। আর এই সাথে সালফারের সাথে যুক্ত কার্বনের সাথে 3টা ক্লোরিন যুক্ত আছে এবং আরেকটা হাতে সালফারের সাথে যুক্ত। এই জন্য এন টাইক্লোরো মিথাইল, এটা হলো থাইও। ওকে, দেন হচ্ছে থালিমাইড। প্রস্তুতি: ফলপ্যাটের প্রস্তুতি হচ্ছে প্রথমেই কার্বন ডাইসালফাইড এবং ক্লোরিন, এবং ক্লোরিন গ্যাস পরস্পর বিক্রিয়া করে পার করো মিথাইল মার্কেটটা, ঠিক আছে, পার ক্লোরো ও মিথাইল, মিথাইল মার্কেট টার্ম তৈরি করে। এই পার ক্লোরো মিথাইল মার্কেট টার্মের সাথে থেলিমাইড, এটা হলো কি থেলিমাইড বিক্রিয়া করে এই হাইড্রোজেন আর এই ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিডে চলে যায়। সো এই সালফার আর নাইট্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়, সালফার এবং নাইট্রোজেন পরস্পরের সাথে যুক্ত হয়। সো এখানে নাইট্রোজেন এবং সালফার যুক্ত হলো, কার্বনের সাথে 3টা ক্লোরিন ছিল, 3টা ক্লোরিন যুক্ত রয়েছে। সো ফলপ্যাট উৎপন্ন করলো। আমরা যদি এই ফলপ্যাটের বা ফেলটানের ধর্ম ও ব্যবহার যদি লক্ষ্য করি, এটি হলো সাদা দানাদার পদার্থ। যেহেতু এটা কঠিন, এই জন্য গলনাঙ্ক থাকবে, গলনাঙ্ক হচ্ছে 177 ডিগ্রি সেলসিয়াস। ফলপ্যাটের ঘনত্ব হচ্ছে 1.72 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব। এটি পানিতে অদ্রবণীয়, কিন্তু হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, টলুইন অর্থাৎ জৈব দ্রাবক, এইসব জৈব দ্রাবকে এটা হচ্ছে দ্রবণীয় হয়। প্রয়োগ: এটি মূলত হচ্ছে ছত্রাকনাশক হিসেবে কাজ করে। এটি বিভিন্ন ধরনের ফল, যেমন আপেল, কমলা, চেরি, বেরি প্রভৃতি ছত্রাকজনিত রোগ দমন হচ্ছে এটি ব্যবহার করা হয়। ফর্মুলেশন: এটি আর্দ্রঘন পাউডার, মানে ওয়েটেবল পাউডার হিসেবে সরবরাহ করা হয়।
পাইরোজো ফসফেনের গঠন এবং উপস্থিতি। বা পাইরোজো ফস পাইরোজো ফসের গঠন উপস্থিতি বিশাল একটি স্ট্রাকচার। ওকে, বিশাল একটি স্ট্রাকচার, এটাকে বলা হয় পাইরোজো ফস, পাইরোজো পাইরাজোফস। ওকে, তো এর রিপেট নাম যদি আমরা খেয়াল করি, ইথাইল টু ডাইথক্সি ফসফোরো থায়োয়াল অক্সি 5 মিথাইল পাইরাজোলো 1 pyrimidine 6 কার্বক্সিলেট। ওকে, খুবই বিশাল নাম, আমরা একটা অনুবাদ দেখতে হবে। প্রস্তুতি, এটি 2 হাইড্রোক্সি, এটা হলো 2 হাইড্রোক্সি 5 মিথাইল, 5 মিথাইল, এটা 5 নম্বর পজিশন মিথাইল। 1 2 3 5 4 5 6, ঠিক আছে। সো এটা হলো, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 2 হাইড্রোক্সি 5 মিথাইল 6 কার্বোইথক্সি, 6 কার্বোইথক্সি পাইরাজোলো পিরিমিডিন, পাইরাজোলো পিরিমিডিন। যদি ডাই ইথাইল, ডাই ইথাইল, ঠিক আছে, ক্লোরো, ক্লোরো থায়োফসফেট, থায়োফসফেটের সাথে যদি বিক্রিয়া করা হয়, তাহলে পাইরোজো ফস তৈরি হয়, পাইরোজো ফস তৈরি হয়। পাইরোজো ফসের ধর্ম ব্যবহার। পাইরোজো ফস হলো বর্ণহীন ক্রিস্টালাইন পদার্থ, দানাদার কেলাসিত পদার্থ। এর গলনাঙ্ক হচ্ছে 52 ডিগ্রি সেলসিয়াস। এর ঘনত্ব হচ্ছে 1.35 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটার। ওকে, প্রয়োগ, পাইরাজো ফস ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়। এটি কুমড়া, সরিষা, বেগুন, আপেল, লেবু, তরমুজ প্রভৃতি ছত্রাকজনিত রোগ পাউডারি মিলিডিউ, পাউডারি মিলিডিউ নিরাময়ে ব্যবহৃত হয়। ফর্মুলেশন, এটি সাধারণত আর্দ্রভ্রমণ পাউডার হিসেবে বাজারে হচ্ছে পাওয়া যায়। আর্দ্রভ্রমণ পাউডার হিসেবে হচ্ছে এটি বাজারে পাওয়া যায়। আমরা এখন যে বলছে বেনুমিন বা বেনেডেলোসার, বেনুমিন বা বেনেডেলোসার, এটা হলো বিশাল নাম। মিথাইল 1 বিউটাইল অ্যামিনো কার্বনাইল 1 হাইড্রোএইচ বেনজিমিডাজল 2 আইল 2 আইল কার্বামেট। ওকে, অথবা মিথাইল 1 বিউটাইল কার্বানোইল 2 বেনজিমিডাজল কার্বামেট। ওকে, নিচেরটা একটু ইজি, এটা আসলে মনে থাকবে। প্রস্তুতি, বেনজামিডালের প্রস্তুতি নিম্নরূপ। এটি মিথাইল ক্লোরোফরমেট, ঠিক আছে, মিথাইল ক্লোরো, এখানে যে মিথাইল, এটা হলো ক্লোরিন থাকে, মিথাইল ক্লোরোফরমেট। ওকে, মিথাইল ক্লোরো, এটা হলো মিথাইল ক্লোরোফরমেট এবং সায়ানামাইড, সায়ানামাইড, ঠিক আছে, সায়ানামাইড এর সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি হয়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন,
ক্লোরিন এবং হাইড্রোজেন মিলে প্রদূষিত হয়। সো এই কার্বন নাইট্রোজেনের সাথে যুক্ত হয় তখন হাইড্রোজেন থাকে। হাইড্রোজেনের সাথে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত হলো, ওকে, আর হলো কার্বনটি পরিবহন নাইট্রোজেন। এটি অর্থোফিনাইলিন, অর্থোফিনাইলিন, ঠিক আছে, দুটা আমরা জানি এটার থেকে এটা অর্থ, মেটা, প্যারা, ঠিক আছে, আবার এদিক দিয়ে যেতে যায় অর্থ, মেটা, প্যারা, এইসব পরস্পরের অর্থ গতিশীল, এটা থেকে অর্থ গতিশীল, অর্থোফিনাইলিন, যেহেতু দুটা অ্যামিন তাহলে হবে কি ডাইঅ্যামিন, অর্থোফিনাইলিন ডাইঅ্যামিন, ঠিক আছে। এর সাথে যদি বিক্রিয়া করলে সো এইটা বিক্রিয়া করে এই কার্বেন্ডাজিন তৈরি করে, কার্বেন্ডাজিন, অর্থাৎ এটাতে দুটো ছিল, এই কার্বনের সাথে এসে এটা আবার রিং ফর্ম করে কার্বন ডাইজিন। এই কার্বন ডাইজিন এম হচ্ছে এন বিটা লাইসোসায়ানাইড, এন বিটা লাইসোসায়ানাইডের সাথে বিক্রিয়া করে বেনোমিল বা বেনিলিন তৈরি করে। আমি আবার বলি, মিথাইল ক্লোরোফরমেট সায়ানামাইডের সাথে বিক্রিয়া করে এই যৌগটা হয় পরস্পরযুক্ত হয়, কনজুগেশন ঘটে, ঘনীভবন ঘটে। তো এটা আবার অর্থোফিনাইলিন ডাইঅ্যামিনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইজিম তৈরি করে। এই কার্বন ডাইজিমের সাথে এন বিউটাল আইসোসায়ানাইড যুক্ত হয়ে, ঠিক আছে, যে এটার সাথে, ওকে, এটার সাথে এটা যুক্ত হয়, যুক্ত হয়ে আর এই হাইড্রোজেনটা নাইট্রোজেনের কাছে চলে, নাইট্রোজেনের কাছে চলে আসলো, ঠিক আছে, আর কোনো চান্স নেই, এই বেনোমিল বা বেনিলেট তৈরি হয়। বেনোমিল বা বেনিলেটের ধর্ম ব্যবহার, এটি এই বেনোমিলে গলনাঙ্ক হচ্ছে 290°C। এটি সাদা দানাদার বর্ণের পদার্থ। এটি পানিতে অতি মাত্রায় দ্রবণীয়, অর্থাৎ এটি 0.004% 20°C। তো এটিকে ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি যেগুলোকে ছত্রাককে ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে ছত্রাকনাশক বলা হয়। তো এটি ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয়। মাশরুম, কুমড়া, আপেল, চাল, বিভিন্ন ধরনের সবজি এর যে ছত্রাকজনিত রোগ নিয়ন্ত্রণের জন্য বেনোমিল ব্যবহৃত হয়। এটি মাকড় নাশক নাশক হিসেবে নাশক লেখা আছে, এটা নাশক হিসেবে ব্যবহৃত হয়, মাকড়সা নাশক ব্যবহৃত হয়। ফর্মুলেশন আর্দ্র কোনো পাউডার হিসেবে বেনোমিল সরবরাহিত হয়ে থাকে। আমরা আরও কয়েকটা শব্দ পড়ব, যেরকম হলো ম্যানের রসায়ন। ম্যানের, এটা সম্পর্কে একটু আমাদের জানা থাকার দরকার আছে। ম্যানে হলো রাসায়নিক নাম, ম্যানের রাসায়নিক নাম হলো ম্যাঙ্গানিজ ইথিলিন বিস ডাই থায়োকার্বনেট। এটা একটু দেখলে পারবে, সো আমি এখান থেকে বর্ণনা করছি, একটু সুন্দর খুব খেয়াল হবে। এর গঠন জাইনেবের অনুরূপ। ম্যানের রাসায়নিক যে গঠন ওই জেনেবের মতো, জাইনেবের মতো। এর বাণিজ্যিক নাম ম্যানজানেট বা ডাইথেইন M45। এটি মূলত হচ্ছে ওই আগের মতো ডাইঅ্যামোনিয়াম ইথিলিন ডাইবিস কার্বনেটের সাথে ম্যাঙ্গানিজ সালফেটের বিক্রিয়া করে হচ্ছে হলো ম্যানেট উৎপন্ন করা হয়। আমরা এই ম্যানেটটা হচ্ছে হলুদ দানাদার পদার্থ, বিশুদ্ধ ম্যানেটের সাথে গলনাঙ্ক, আমরা যদি একটু বই খুলে দেখো তাহলে একটু সুবিধা হবে।
যে এটি একটি হলুদ দানাধার পদার্থ। বিশুদ্ধ ম্যানবের গলনাঙ্ক হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস। এটি পানি এবং জৈব দ্রাবকে অদ্রবণীয় হয়ে থাকে এই ম্যানবটা। এর আণবিক ভর হচ্ছে 265.3 গ্রাম বা মোল। ওকে, এই ম্যানবটা সাধারণত হচ্ছে ধান, ভুট্টা, গোলালু, টমেটো ছত্রাকনাশক হিসেবে, হার্বিসাইড হিসেবে এটি ব্যবহৃত হয়ে থাকে। তোমরা বই খুলে যদি দেখো, আমরা আরও যদি খেয়াল করি, এটা হচ্ছে ফারবাম রসায়ন, ফারবাম রসায়ন, কেমিস্ট্রি ফারবাম। এই ফারবামটা হচ্ছে আয়রনের, জেরামটা ছিল জিঙ্কের, ম্যানেপটা হচ্ছে ম্যাঙ্গানিজের ছিল, আর এটা হলো আয়রনের। ওকে, আয়রনের যে যৌগ আয়রন 3 ডাইইথাইল ডাইথায়োকার্বমেট, ডাইইথাইল ডাইথায়োকার্বমেট। আমরা এটার ফারমানের গঠন হচ্ছে আমরা প্রথমেই পড়েছিলাম। যদি আমরা একটু দেখি, এখানে দেখো জাইনেট, কাপ্তান, ফার্বাম, এই যে ফারবাম, ঠিক আছে, ফারবাম এটার মধ্যে হাইড্রোজেন যুক্ত। জিরামে জিঙ্ক, আর আমরা দেখছিলাম হলো ম্যানেপ, যেটা এখানে হচ্ছে জাইনেপে জিঙ্ক ছিল, আর হলো ম্যানেপে হচ্ছে ম্যাঙ্গানিজ। সো হচ্ছে ফারবামে হচ্ছে আয়রন ভিতরে যুক্ত থাকে। ওকে, এই ফারবানটা যদি আমরা কেমিস্ট্রি যদি খেয়াল করি, ফারবানের বাণিজ্যিক নাম হচ্ছে ফারমেট বা কারোমেট বা ফারমেট ডি, এগুলো নামে হচ্ছে বাজারে হচ্ছে এটাই প্রচলিত রয়েছে। এটিকে প্রস্তুতি করা হয় মূলত হচ্ছে সোডিয়াম ডাইইথাইল ডাইথায়োকার্বনেট, সোডিয়াম ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট ফেরিক লবণের সাথে বিক্রিয়া করে ফারবাম উৎপন্ন করে। ফেরিক লবণের সাথে বিক্রিয়া করে এই ফারবাম, ঠিক আছে। আমি আবারও বলতেছি কি কি: সোডিয়াম ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট, সোডিয়াম ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট ফেরিক ক্লোরাইড লবণের সাথে, ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এই ফারবাম উৎপন্ন করে। তো আমরা যদি খেয়াল করি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যদি খেয়াল করেন, এই এই এটার দ্রুতধর্মী হলো, এই ফারবানের দ্রুতধর্মী হলো এটি বাদামি বর্ণের দানাধার পদার্থ। এর আণবিক ভর হচ্ছে 416.5 গ্রাম পার মোল। এটি জৈব দ্রাবক যেমন ক্লোরোফর্ম, পিরিডিন, আইসোনাইট্রাইট লে দ্রবণীয়, কিন্তু পানিতে সামান্য পরিমাণে হচ্ছে এই ফারবামটা ব্যবহৃত হয়। এই ফারবাম উদ্ভিদ এবং প্রাণীর জন্য হচ্ছে নন টক্সিক, উদ্ভিদ এবং প্রাণীর জন্য হচ্ছে নন টক্সিক। এটি তাপ এবং আলোতে হচ্ছে অস্থায়ী, অর্থাৎ আনস্টেবল। এটি ক্ষার দ্রবণে হচ্ছে বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে। এর LD50 ফার্মাটন ইজ হচ্ছে অনেক অনেক বেশি, অর্থাৎ লিপিড লেভেল হচ্ছে 17,000 মিলিগ্রাম পার কেজি, 17,000 মিলিগ্রাম পার কেজি। এখন হচ্ছে বিষাক্ততা অনেক কম। ব্যবহার: গুলালুর বিলম্বিত ব্যবসা রূপ দমন, এটি হচ্ছে ব্যবহার করা হয়। আমরা ফার্মান সম্পর্কে দেখলাম, ঠিক আছে। আমরা সিরাম সম্পর্কে জানবো। এর আগে আমরা একটা বিষয় জানবো, জাইনেট সম্পর্কে আমরা বিস্তারিত জানছি। এখানে আরেকটা জিনিস রয়ে গেছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা তো দেখবেন বই থেকে, একটু দেখলেই হবে, ক্যাপ্টান, ঠিক আছে। আমরা যদি ক্যাপ্টান সম্পর্কে, ক্যাপ্টান হলো যে রাসায়নিক নাম হলো অ্যান্টাইক্লোরো মিথাইল থায়োটেট্রা হাইড্রোথ্যালামাইড, ঠিক আছে। এটি একটি নাইট্রোজেন গঠিত বিষম চাকতিক যৌগ, এটি একটি নাইট্রোজেন গঠিত বিষম চাকতিক যৌগ।
আমরা দেখলাম যে এটা একটি নাইট্রোজেন গঠিত বিষম চাকরিক যৌগ। ঠিক আছে, এর রাসায়নিক নাম হচ্ছে এন ট্রাইক্লোরোমিথাইল। ঠিক আছে, এন টাই তিনটা ক্লোরিন আছে। ঠিক আছে, এই জন্য হচ্ছে ট্রাইক্লোরো, তারপর কার্বন আছে এই জন্য মিথাইল, তারপর মিথাইল থাইও, যেহেতু সালফার আছে নাইট্রোজেনের সাথে সালফার যুক্ত, সালফার থাকলে থাইও করতে হবে, তাহলে হলো এন টাইক্লোরো মিথাইল থাইও। ওকে, হাইড্রো থ্যালামাইড, হাইড্রো থ্যালামাইড। ওকে, এটিকে বলা হয় হচ্ছে সংক্ষেপে ক্যাপটান। বাণিজ্যিক নাম হলো অর্থোসাইট, এর বাণিজ্যিক নাম হলো অর্থোসাইট, বেনসাইট ইত্যাদি নামে হচ্ছে এটি পরিচিত। আমরা যদি এর প্রস্তুতি যদি দেখতে চাই, আপনার বইগুলো একটু সাথে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে এটি পারক্লোরোমিথাইল মার্কেপটান, পারক্লোরোমিথাইল মার্কেপটান, পারক্লোরোমিথাইল মার্কেপটান আর হলো টেট্রাহাইড্রোথ্যালামাইড, টেট্রাহাইড্রোথ্যালামাইড যদি বিক্রিয়া করে। আমি আবার বলতেছি, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে পারক্লোরোমিথাইল, পারক্লোরোমিথাইল মার্কেপটান ও টেট্রাহাইড্রোথ্যালামাইড যদি বিক্রিয়া করে, তাহলে হচ্ছে ওই ক্যাপটান উৎপন্ন হয়। এই ক্যাপটানটা হচ্ছে সাদা ধনাধার পদার্থ, এর গলনাঙ্ক হচ্ছে 178 ডিগ্রি সেলসিয়াস, 178 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটি পানিতে অদ্রবণীয় এবং জৈব দ্রাবকে সামান্য পরিমাণে হচ্ছে দ্রবণীয়। ব্যবহার: আঙ্গুরের ডাউনি মিলডিউ, আঙ্গুরের ডাউনি মিলডিউ এবং বিলম্বিত যে হচ্ছে ধবসা ও চীনা বাদামের হলো টিক্কা রোগ দমন করার জন্য এই ব্যবহার করা হয়, ক্যাপটান ব্যবহার করা হয়। ওকে, আমরা থিরাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি। থিরাম কেমিস্ট্রি আমরা দেখলাম যে ডাই আমরা যদি থিরাম সম্পর্কে একটু জানার চেষ্টা করি, থিরামের উদাহরণ এখানে একটু থিরামের গাঠনিক সংকেত। তো থিরাম হলো ডাইথায়োকার্বনিক অ্যাসিডের হাইড্রোজেন পরমাণু যদি মিথাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, এই নাইট্রোজেনের হাইড্রোজেনগুলো মিথাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় ডাইথায়োকার্বনিক অ্যাসিডের, এবং যে অণুটা গঠিত হয় সেটা যদি পরস্পর দুইটা সংযুক্ত হয়, সেই এই দুইটা পরস্পরের সাথে সংযুক্ত হয়ে হচ্ছে থিরাম গঠন করে। এই থিরামটা হচ্ছে ছত্রাকনাশক, এর আসল নাম হলো টেট্রাইথাইল থাইরাম ডাইসালফাইড। ঠিক আছে, টেট্রাইথাইল টেট্রাইথাইল চারটা মিথাইল হবে, টেট্রাইথাইল নয়, এটা মিথাইল, যেহেতু একটা দুইটা তিনটা চারটা মিথাইল, টেট্রা মিথাইল। ওকে, থাইরাম ডাই ওকে ডাইসালফাইড, টেট্রামিথাইল থাইরাম ডাইসালফাইড, এটা হলো থিরামের আসল। আমরা এর বাণিজ্য যে নাম হচ্ছে এব্বারসান, নমেরসান, পেরোরাস 75 থাইলেট ইত্যাদি নামে এটি পরিচিত। ওকে, সো এক্ষেত্রে দুই অণু ডাইমিথাইল থাইওকার্বনেট জারিত হয়ে দুই অণু ডাইমিথাইল কার্বনেট জারিত হয়ে হচ্ছে ওই থিরাম। অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন থাকে, সালফারের সাথে যদি বাঁধি, তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন থেকে দুটো আলাদা থাকে।
সো ডু ইউ নো ডাইমিথাইল থায়োকার্বনেট চালিত হয়ে থিরাম উৎপন্ন করে। আমরা জানি কোনো হাইড্রোজেন যৌগ থেকে যদি হাইড্রোজেনের অপসারণ হয় তাহলে জারণ ঘটে। সো এখান থেকে যেহেতু হাইড্রোজেন অপসারণ হয়েছে এর জন্য এটা জারিত হয়ে আমরা থিরাম গঠন করি। এটা একটা হলুদ দানাদার পদার্থ। এর গলনাঙ্ক 155 থেকে 456 ডিগ্রি সেলসিয়াস। এটি পানিতে অদ্রবণীয়, কিন্তু ইথানল অ্যালকোহল সামান্য পরিমাণে দ্রবীভূত হয়, কিন্তু ক্লোরোফর্মে সম্পূর্ণরূপে দ্রবণীয়। এটি স্তন্যপায়ী প্রাণীর জন্য কম বিষাক্ত। ওকে, টক্সিসিটি আমরা যদি ল্যাথাল ডোজ 50 যদি খেয়াল করি থিরামের জন্য, ল্যাথাল ডোজ 50 হচ্ছে থিরামের ইউরিনের ক্ষেত্রে 880 780 মিলিগ্রাম পার কেজি, 780 মিলিগ্রাম পার কেজি। ব্যবহার ধান, গম, সরিষা প্রভৃতি বীজ শোধনের জন্য থিরাম ব্যবহার করা হয়। কুইন্টাল প্রতি 250 মিলিগ্রাম এই ছত্রাকনাশক বীজ শোধনে এর সাধারণ মাত্রা হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কতগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে পড়লাম। তো এই অধ্যায় প্রায় আমরা শেষের দিকে চলে আসছি। তো এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ আমরা যদি প্রশ্ন যদি একটু খেয়াল করি, এটা বিশাল একটা বড় চ্যাপ্টার, অনেকগুলো এখান থেকে প্রশ্ন আসবে এবং আসে। আপনাদের প্রতিটা যৌগের ইউপেট নামগুলো একটু খেয়াল রাখার জন্য চেষ্টা করতে হবে। ইউপেট নামগুলো আছে, তো আমরা কিছু পুশ কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, যেরকম ডাই থায়োকার্বনের ছত্রাকনাশক কাকে বলে, আমরা ইজিলি বলতে পারবো যে ডাই থায়োকার্বনিক অ্যাসিডের জাত যা ছত্রাকনাশক হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে ডাই থায়োকার্বনের ছত্রাকনাশক বলা হয়। এটা উদাহরণ দিতে হবে জিরা। ওকে, আমরা জিরা সম্পর্কে করেছি, থিরাম সম্পর্কে করেছি। যদি বলে ইউপেট নাম যদি একটু খেয়াল করে আলাদা করে একটু বলে দেন। যদি জাইনেবের ক্ষেত্রে বলে যে জাইনেবের ইউপেট নাম লেখেন, তাহলে আপনাকে লিখতে হবে জিঙ্ক ইথিলিন বিস ডাইক্লোরোকার্বনেট। ওকে, আর যদি আপনার থিরামের জন্য ইউপেট নাম সংকেত লিখতে বলে, তাহলে আপনাদের সংকেতটা লিখে দেবেন থিরামের সংকেত। আর এটা টেট্টা মিথাইল থায়ো টেট্রাইথাইল থায়োরাম ডাইসালফাইড, থায়োরাম ডাইসালফাইড। আমরা যদি জিরামের ইউপেট নাম লিখতে আসে, তাহলে লিখতে হবে জিঙ্ক বিস ডাইমিথাইল ডাইক্লোরোকার্বনেট। ঠিক আছে, জিঙ্ক বিস ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট। ওকে, এই নামগুলো লিখতে হবে। যদি কার্বনের ইউপেট নাম যদি আসে, তাহলে লিখতে হবে আয়রন 3 রূপান্তরিত লিখে ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট, আয়রন 3 রূপান্তরিত লিখে ডাইমিথাইল ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট। ঠিক আছে, ডাইমিথাইল ডাইথায়োকার্বনেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই নামগুলো শিখব এবং আশা করি যে পাইরোফসজিনের নাম এবং যদি একটু বড় বারবার প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার সামনে তো আসে না, তারপরেও একটু বারবার ট্রাই করতে হবে যাতে ভালো পরীক্ষায় নম্বর অর্জন করার জন্য। তো করোনাকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং স্বাস্থ্যবিধি মেনে বাসায় আপনারা পড়াশোনা করবেন। বাসায় পড়াশোনা করে নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন, নিজের যত্ন নিন, আর পরিবারের সকল সদস্যের সাথে ভালো এবং সুন্দর ব্যবহার করুন এবং অনলাইনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে
পড়াশোনা করুন, সাথে বই নিয়ে আমরা বাড়িতে বসে পড়াশোনা করুন। এই আহ্বানটাকে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।